ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। মানুষ না এখন রিলেশনশিপস নিতে পারে না। তোমার যদি মনে করো, তোমার যদি অ্যাপ্রিশিয়েট করা হয়, তুমি রিলেশনটাকে অ্যাপ্রিশিয়েট করো, আর নাহলে ছেড়ে দাও। মানুষ কি করে, প্রথমে সেটাকে নোংরা করে দেয়। আমরা যে সেরকম কোনো শিপে ছিলাম না, আমরা একটা প্রপার রিলেশনশিপে ছিলাম। বাবাও বোধহয় ফিল করতে পারে না যে এটা বৌমা। ওগো শুনছো, কাজে যাও, বা ও আমাকে বলবে যাও ১ কাপ চা করে দিয়ে এসো। আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে ভয়। নতুন বছরের শুরুতেই তারা একটা সুখবর দিয়েছে, তবে বেশ কিছুদিন হয়ে গেছে, মানে প্রায় ২ বছর কাটিয়ে ফেলেছে একসাথে। আমরা এত দেরিতে জানতে পারলাম কেন এত সুখবরটা? দেরিতে জানার অন্য কোনো কারণ নেই। আমার মনে হয়েছে 1 জানুয়ারি পোস্ট করব, আর ইট ওয়াজ আ নিউ ইয়ার। আমাদের জন্য ভীষণ মানে 1 জানুয়ারিটা আমরা নিজেরাও ভীষণ লাকি মনে করি, যেটার জন্য আমরা সেদিন সকালে পুজো দিতে গেছি। মানে দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে। তো সাডেন থট এসেছে যে চল না পোস্ট করে দিই ছবিগুলো, বললে দুজন মিলে বলে পোস্ট করে দিয়েছি। এই যে ২ বছর হয়ে গেল একসাথে আছো, এবং তুমি 1 বছর বিয়ের, এই যে বিবাহিত জীবন 1 বছর হয়ে গেছে। আমি আগে তোমার থেকে একটু শুনি যে এই দিনটা তোমার কাছে কিরকম ছিল, মানে কতটা হ্যাপেনিং ছিল সবকিছু অ্যারেঞ্জ করা? না, দিনটা কিরকম ছিল বলতে দেখো, একদম প্রথম থেকেই বলি, সেটা হচ্ছে রিলেশনে, যে কোনো রিলেশনে, মানে এরকম রিলেশন যখনই মানুষ, যে আমার মনে হয় যে তাদের টার্গেট বা তাদের লক্ষ্য কিন্তু ওটাই থাকে যে অ্যাকচুয়াল বিয়ে করব। কেউ তো আর ওরকমভাবে যায় না, যাই হোক। তো আমরা একসাথে দীর্ঘদিন অনেকদিন ছিলাম, তারপর ডিসাইড করি, দুজনেই ডিসাইড করেছি। আমি কোনোদিন ওকে প্রথম দিয়েই বলিনি যে এই মানে বিয়ে পরের বছর করবো, তার পরের বছর। আমি জিজ্ঞেস করলাম যে বিয়েটা করে নেওয়া উচিত, বললো যে হ্যাঁ করে নি। আর সেই সময় তো তোমরা সকলেই জানো যে পরিস্থিতি কী ছিল। তো ঠিক আছে চল তাহলে করে নিই। তো আমরা বেশি লোকও বলিনি সেই সময়। তো জাস্ট ওই লয়ার এসেছিল, রেজিস্ট্রি হলো, আর ওই বাড়ির কয়েকজন আর বন্ধু বান্ধব। তো দিন তো অবশ্যই স্পেশাল ছিল ভীষণভাবে। নাকি বলবে মানে খুব স্পেশাল একটা দিন, মানে দুজনের কাছেই, এবং সেটাকে খানিকটা তুমি প্রকাশ্যে আনোইনি বলা যায়। তো এই এতগুলো দিন, এবং বাড়ির সবাই তো জানতো, তোমার দীপঙ্করদার বাড়ির লোকজন এসেছিলেন, তো কিরকম ছিল তোমার? আমাকে মানে আমার যেটা অনেস্টলি ফিল হয়েছে, 1 জানুয়ারির পর মানুষ আমাকে আবার স্পেশাল ফিল করিয়েছে, এবং আমাদের দুজনকে আমি বলবো। মানে এত ভিউজ আমাদের বিয়ের ভিডিওতে, এত লাইকস আমাদের ছবিতে, আর সবকটা ভালো ভালো নিউজ মিডিয়া আমাদের আর্টিকেল বানিয়েছে, সেটা যেভাবেই লিখুক বানিয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে আমাকে অনেক অনেক ভালোবাসাও দিয়েছে অনেকজন, মানে অন্যভাবে কিন্তু দুজনকে আরো স্পেশাল ফিল করিয়েছে 1 জানুয়ারির পর। সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা হচ্ছে যে 1 বছর ব্যাপারটা আমাদের আটকে রাখা। মানে হ্যাঁ, তুমি দেখবে বিয়ে হলে মানুষের এক্সাইটমেন্টটা কিন্তু আলাদা লেভেলে থাকে, এবং সবসময় মনে হয় যে মানুষের এখন বিয়ের মানে প্রিপারেশন শুরু হয় 3 বছর 4 বছর আগে থেকে, যে কি লেহেঙ্গা পরবো, কি মেকআপ করব, কি মেহেন্দি করব, কি মানে কি করব আর কি সেই দিনটায়। কিন্তু আমাদের ভাগ্যে এত সময় ছিল না, এবং আমাদের যেটা ইচ্ছে ছিল প্রথম থেকে যে একসাথে থাকবো, এবং সইটা করা, বিয়েটা করা যাতে আরও কমপ্লিট হয়ে যায়। আমরা যদি এখনো লিভিনে থাকতাম, আমার মনে হয় না সেটা মানুষের জন্য আমি করেছি বা অন্য কারোর জন্য করেছি। আমার মনে হয় এটা আমরা নিজেদের জন্য করেছি। এমন কিছু আলাদা কিন্তু ফিল হয়নি। আর যেটা বলছি আর কি, মানুষের কাছে প্রিপেয়ার করার অনেক সময় থাকে, অনেক ভাবনা থাকে। আমরা গেছি, গিয়ে বেনারসি যেটা ইচ্ছা হয়েছে কিনে নিয়েছি, গেছি কোন জুয়েলারিটা পছন্দ হয়েছে কিনে নিয়েছি। তো এরকম মানে আলাদা করে কিছু প্ল্যান ছিল না যে সেদিনই বিশালভাবে এইভাবে ওভাবে হবে। বাট আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমরা যখন 13 জানুয়ারি 2024 এর শেষে আমরা সবাই যখন ছিলাম রাতে, তখন আমাদের মনে হয়েছিল ইট ওয়াজ আ সাকসেসফুল ডে, কারণ আমরা সবটা দুজনে করেছি। আমাদের না আশেপাশে কেউ বলার ছিল না, ইনস্ট্রাকশন দেওয়ার ছিল। ডিসেম্বর, হ্যাঁ কি বলবো, 2023 ও না না দেখেছো গুলিয়ে ফেলছি ডেট, 13 ডিসেম্বর 2023, ইয়েস, কারণ 2025 এ আমরা আছি না, আমি ডেট ফেট ভুলে যাচ্ছি। 13 ডিসেম্বর 2023। আর এই ডেটটাও স্পেশাল বিকজ
আগের বছর মানে 13 ডিসেম্বর 2022-তে আমরা একটা জায়গায় ঘুরতে যাই অ্যান্ড ওখানে কনফেশনসগুলো হয় আর কি। তো আমার ইচ্ছে ছিল ওই ডেটটাতেই করার, যেটার জন্য 13 ডিসেম্বর মানে রেজিস্ট্রি করে বিয়েটা করা আর কি। দ্যাট ডেট ইজ স্পেশাল, 13 ডিসেম্বর। এবং আমার একটা ট্যাটু আছে এখানে, সেখানেও 13 ডিসেম্বর ডেটটা লেখা, আর সেটা কিন্তু 2022 লেখা, বিকজ দ্যাট ইজ ওয়েন উই কনফেসড আওয়ার লাভ। তো 13 বলা যায় তোমাদের জন্য। তো একটু বলো যে এই এতদিন প্রকাশ্যে আনোনি এবং তারপর যে কমেন্টগুলো তুমি পেয়েছো, অনেক ভালো কমেন্ট আছে, সব কিছু মিলিয়ে মিশে, এবং শুরু থেকে তোমাদের রিলেশনশিপটা নিয়ে অনেক চর্চাও হয়েছে, তো সেটাও কি খানিকটা একটু চেপে রাখার কারণ ছিল? দেখো ব্যাপারটা কি হয়, মানুষ না এখন রিলেশনশিপস নিতে পারে না, এখন অনেক রকম জিনিস হয়ে গেছে, যেরকম সিচুয়েশনশিপ, ফ্লার্টেশনশিপ, আরও অনেক রকম জাহাজ হয়ে গেছে। তো সেই রিলেশন জাহাজটাকে মানুষ আর নিতে পারে না। তো মানুষ কি করে, প্রথমে সেটাকে নোংরা করে দেয়, দেখি কতদিন থাকে, তো হচ্ছে হোক দেখি কি করে না মানুষ করে। বলতে এটা কিন্তু সবাই না, বাট আমার মনে হয় 80%। আর আমাদেরটা মানুষ আরো বেশি নোংরা করে দিয়েছিল প্রথম দিকে। মানুষ এটাকে মানে একটা যে ট্রু লাভ বা সত্যি কেউ কাউকে ভালোবেসে একসাথে থাকছে এটা ভাবেই নি। একটা সিম্পল ব্যাপারটাই না মানুষ এখন সিম্পল ভাবে ভাবতে পারে না, যে একটা ছেলে মেয়ে তারা একে অপরকে ভালোবাসছে, তা বিয়ে অবশ্যই করবে, সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত তাদের ব্যাপার, তুমি ছেড়ে দাও তাদের উপর। যেটা তোমার যদি মনে করো, তোমার যদি অ্যাপ্রিসিয়েট করা হয়, তুমি রিলেশনটাকে অ্যাপ্রিসিয়েট করো, আর নাহলে ছেড়ে দাও। এইটা মানুষ করতেই পারে না এখন। এবং আমি এটাও বলছি না যারা যারা সিচুয়েশনশিপে আছে বা ফ্লার্টেশনশিপে আছে তারা কিছু ভুল করছে, কিন্তু আমরা যে সেরকম কোনো শিপে ছিলাম না, আমরা একটা প্রপার রিলেশনশিপে ছিলাম, সেটা আমার মানুষকে বোঝাতে অনেক সময় লেগে গেছে। এবং আমার তখন পোস্ট না করার একটাই কারণ তখন আমার মনে হয় নেগেটিভিটিটা অনেক বেশি ছিল। এখন আমরা যত ছবি পোস্ট করি বা আমরা নিজেদের যত প্রকাশ্যে আনি, মানুষের থেকে ভালোবাসাটা অনেক বেশি পাই, অনেকটা সময় লাগে। এইটাই হয়ে গেছে মুশকিল। এখন মানুষ বোঝে যে না ওরা সত্যি দে আর জেনুইন পিপল, মানে ওরা নাটক করছে না বা ওরা সোশ্যাল মিডিয়ার জন্য ঢং করছে না বা ওরা মেকি না, সেটা মানুষ বোঝে। আর আমার মনে হয় এই বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু দি অডিয়েন্স। কারণ আমার মনে হয় মিশকার সাথে সাথে অহনার আর দীপঙ্করের এই বন্ডিংটারও এখন ফ্যান্স প্রচুর। তো আমার মনে হয় দ্যাট ইজ আ ব্লেসিং। এটাই আমি চেয়েছিলাম আর এটাই হয়েছে, আমি এর থেকে বেশি আর কিছু চাই না। বৌমাকে নিয়ে পরিবার কি বলছে দীপঙ্করদার কাছে? পরিবার বলতে তো বৌমা ওরা ফিল করে না, কি বলবে ওখানে। আমি যেটা যে বলি, মানুষটা সবথেকে বেশি মানে ওকে ভালোবাসতো আর মানে প্রচন্ড আদর করতো, সেই মানুষটা সত্যি নেই। তো পরিবার বলতে এখন আমি ও বাবা, অবশ্যই দিদি জামাইবাবু আছে, কিন্তু তারা তো আমাদের সঙ্গে থাকেন না। আর দুটো পুচকে আছে, মানে পোষ্য আমাদের। তো মিষ্টি আর চিনি হ্যাঁ। আর বাবার ওকে নিয়ে মানে বাবাও বোধহয় ফিল করতে পারে না যে এটা বৌমা। মানে বাড়িতে গিয়ে তো দেখি ওর আর বাবার বন্ডিং কি না, রিলেশন কি, মানে বন্ধুর মতন। ও যা মুখে আসছে বলছে, ওনারও যা মনে হচ্ছে তাই বলছে। আমাকে আজ অব্দি কেউ ওদের বাড়িতে বৌমা বলে ডাকেইনি। ইনফ্যাক্ট আমি জাস্ট রিয়েলাইজ করলাম আমাকে সবাই অহনা বলেই ডাকে, আমাকে অহনা সোনামা এসব বলে ডাকে, কেউ আজ অব্দি বৌমা বলে ডাকেনি। তাই আমি সেই ফিলটা আমি অনেস্টলি পাইনি আর কি। বাকি ওর আত্মীয়রা কেউ আমাকে বলার নেই কিছু। আরও এতটাই ছোট তো, মানে ভীষণ বাড়িতে সত্যি খুব আদরের। আরও সব বারবার করে বলতে গেলেই শুধু মায়ের কথাটা মনে পড়ে। সব থেকে আদরের ছিল মায়ের, আমাকে অনেক কিছু শিখিয়ে দিত, এটা বলবি না, এরকম করতে নেও, কিন্তু ছোট, এটা ওটা। তো যাই হোক, তো সব মিলিয়ে ঠিক আছে। বাবা ওকে ভীষণ ভালোবাসে। জীবনের একটা বড় সিদ্ধান্ত বলা যায়, এবং এই একসাথে থাকা, এবং এখন আমরা রিলেশনশিপ তুমি যেটা বলছিলে অনেক রকম পার্টে দেখি, তো কোথাও গিয়ে তোমাদের ইউএসপিটা অন্যভাবে ক্লিক করে গেছে। তো এটা কি বলবে, ডিসক্রাইব যদি করতে বলি তোমাদের এই বন্ডিংটাকে? লাক, ওই তো সবটাই লাক, কেরিয়ারও লাক, রিলেশনশিপও লাক, সব লাক। এটা আমরা যে কম্প্যাটেবল হয়েছি, আর আমরা যে মানে দুটো জোনের মানুষ, আমরা পুরোপুরি দুটো জোন। ও এতদিন অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে, আমি সবে ঢুকেছিলাম। ও অলরেডি এত কিছু দেখেছে। হ্যাঁ, আমিও আমার লাইফে অনেক কিছু দেখেছি, বাট ওর এক্সপিরিয়েন্সটা অন্যরকম, আমার এক্সপিরিয়েন্সটা টোটালি অন্যরকম। ও একটা জোনের, ও সাউথের, আমি নর্থের, মানে পুরোপুরি আলাদা। আমার তো মনে হয় লাইফটাই হচ্ছে সবথেকে আনপ্রেডিক্টেবল একটা আমরা সাবজেক্ট। একদম সাউথ পোল নর্থ পোল ছিলাম, আর সাউথ পোল নর্থ পোল যে এতটা অ্যাট্রাক্ট করে সেটা আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করেছি, এক্সপিরিয়েন্স করেছি। আর আমি বলবো প্রত্যেকটা রিলেশনশিপই লাক, অ্যান্ড তারপর এফর্ট তো বটে, সেটাকে টিকিয়ে রাখা তোমার এফর্টের উপর, ডেফিনেটলি।
আচ্ছা, দুজনের জীবনে আসার পর কি পরিবর্তন হয়েছে? আমি অনার দিকে শুরু করি। দীপঙ্কর দা যখন তোমার জীবনে এলো এবং এখন হাজবেন্ড বলা যায়, তো এই তোমার ব্যক্তিগতভাবে অহনা কিছু পরিবর্তন এসছে? দেখো, আমি না রিয়েলাইজ করি না, মানে আমি যা যা করেছি বা যা যা করি সেটা কিন্তু আমি ন্যাচারালি করি ভীষণ, যেটার জন্য হয়তো আমার সেই রিয়েলাইজেশনটা নেই যে এটা পাল্টেছে ওটা পাল্টেছে বা এটা আমাকে এক্সট্রা করে করতে হচ্ছে, ওটা মাইনাস করতে হলেই বাবা আমি আর ওটা করতে পারবো না। এই রিয়েলাইজেশনগুলো আমার মধ্যে নেই, কারণ হয়তো আমার সেগুলো করতে হয় না। যদি করতে হতো তাহলে হয়তো ভাবতাম যে আমার লাইফটা পাল্টে গেছে। আর অনেস্টলি এই একটা বছর আমি কাজে ছিলাম, ও কাজে ছিল, আমরা আন্টিকে হারিয়েছি, ওর মাকে হারিয়েছি, তো সব মিলিয়ে মিশিয়ে আমরা সেই রেস্টিংয়ের সময়টাই পাইনি এটা রিয়েলাইজ করার যে ও হাজব্যান্ড আমি ওয়াইফ, বা এখনও সেই সময়টা আমাদের কাছে নেই যে আলাদা করে রিয়েলাইজ করবো যে ওগো শুনছো কাজে যাও, বা ও আমাকে বলবে যাও 1 কাপ চা করে দিয়ে এসো, মানে এই সময়গুলোই আমরা পাইনি, তাই হয়তো হয়নি। বাট এইসব আমাদের রিয়েলাইজেশনটা নেই। মানে হ্যাঁ, যেটা একটা হয়েছে, আমি আগের থেকে অনেক বেশি ঘুরছি ফিরছি খাচ্ছি, হ্যাঁ এইটুকুই বলেছি। আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে ভয়। এটা মনে হয় প্রত্যেকটা ছেলের জীবনে এই ভয়টা থাকে। এবার সেটা আমরা বলতে পারছি। এছাড়া কোনো পরিবর্তন নেই, তবে হ্যাঁ সত্যি একটা ভয় কাজ করে, এটা করবো এই খচে যাবে, ওটা করবো খচে যাবো, বাইরে দরকার নেই, এখন যাওয়ার দরকার নেই, এবার এই ব্যাপারটা রয়েছে। তবে এটা খুব মানে একটা ফিল গুড ব্যাপার আর কি, ভালো লাগে। এই ভয়টা আমার মনে প্রত্যেকটা ছেলের দরকার জীবনে। এটা তার মানে ও রিয়েলাইজ করে। আচ্ছা, সোশ্যাল ম্যারেজ আমরা যেটা বলি একদম জাঁকজমক ভাবে, সেইটার কোনো পরিকল্পনা রয়েছে? টাকা আসুক নিশ্চয়ই হবে। হ্যাঁ একদম একদম, আমারও একমত। পরিকল্পনা তো মোটামুটি ছিলই যে করব আমরা, মানে আমরা আফটার অল মানে রেজিস্ট্রি ম্যারেজের পরেও বলছিলাম যে একটা ডেটে আমরা অবশ্যই সবাইকে দেখে, কারণ আমাদের অনেক চেনা পরিচিত মানুষ আছে যারা প্রত্যেকে এই 2 বছর ধরে বলে গেছে কিরে কবে বিয়ে করবি, কিরে কবে বিয়ে করবি, তোদের বিয়েতে যাবো, তোদের বিয়েতে যাবো। এবং তারা ভীষণ রেগে আছে বলতে, তারপরে যখন এই নিউজটা যখন তারা পেয়েছে, নিউজ পাওয়ার পর ভীষণ লজ্জা লাগে। তো যে কারণে অবশ্যই একদিন মানে করব, কিন্তু হ্যাঁ সত্যি এখন একটু প্রবলেম আছে, সবটা একটু সর্ট আউট করে করে অবশ্যই করবো। দুজনে খুব ভালো থাকো এবং সেই বিশেষ দিনটা খুব তাড়াতাড়ি আসুক। তোমাদের এই টাকা পয়সার এই বাজে অজুহাতগুলো দিয়ে লাভ নেই, সুন্দরভাবে একটা আমরা একদম ব্রাইট সাজে দেখি তোমাকে গ্রুম হিসেবে। তো কি বলবে যারা এতদিন ভালোবেসেছে? সবাইকে বলবো থ্যাংক ইউ, যেটা ফেসবুকে পোস্ট করেছে থ্যাংক ইউ আমাদেরকে বোঝার জন্য, থ্যাংক ইউ আমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট এবং অ্যাজ এ হিউম্যান বোঝার জন্য যে সব কিছু নিজের হাতে থাকে না, অনেক সময় তোমাকে ভাগ্য যেদিকে ঘোরায় তোমাকে ঘুরতে হয়, এবং সব কিছু আমাদের কন্ট্রোলে নেই। তাই আমরা যেটুকু কন্ট্রোল করতে পারি আমরা সেটুকু যেন ভালোভাবে রাখবো, আর সেটাই রাখার চেষ্টা করব সারা জীবন। আমি এটুকুই জানি, আর অডিয়েন্সও সেটুকু জানে, আর যেটার জন্য আমাদেরকে এতটা ভালোবাসে। আমি বলবো এরকমভাবেই ভালোবাসবে আমাকে, যাতে আরও ভালো ভালো কাজ করি, আরও বড় করে সোশ্যাল ম্যারেজ করি, আরও যা যা জীবনের ধাপ পেরোনোর যেন পেরোতে পারি। আমার সবথেকে বড় একটা মেসেজ দেওয়ার আছে, সেটা হচ্ছে যারা তো প্রচুর ভালোবাসা দিয়েছেন বা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব মানুষরা নেগেটিভ কমেন্ট করছেন, আমি সিম্পল বলছি যে এত ডিটেলে ভাববেন না, কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়াল আমরা অ্যাক্সিডেন্টের পরেও তো রাস্তায় প্রতিদিন বেরোতে হয়, তো লাইফ সব থেকে আনপ্রেডিক্টেবল একটা সাবজেক্ট, এত ভাববেন না। মনে করুন যে আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষ রিলেট করে ভীষণ, আগে একটা ঘটনা ঘটেছিল এরকম, এইটাও বোধহয় ওরকম হবে, একদমই না। সব মানুষ খারাপ হয় না, আর সব হয় সেটা অজুহাত আমি কাকে দেবো? সব মানুষ খারাপ হয় না, সব ঘটনা একই রকম হয়ে যায় না, আর আমরা অনেক কিছু খারাপের পরে ভালো পাই। তো সুতরাং এত কিছু ভাববেন না। থ্যাংক ইউ সবাইকে। যা হয় ভালোর জন্য হয়, যা হয় এবং যা আগামী দিনে হবে ভালোর জন্যই। রিলেশনটার পিছনে যথেষ্ট এফর্ট দিই, ভালোবাসা সবটাই আছে, তো অবশ্যই ভালো হবে।